হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ওয়াটার কালার নিয়ে। যারা ওয়াটার কালার সম্পর্কে একটু ধারণা নিতে চান বা প্রথমবার ওয়াটার কালারের কাজ শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। এখানে আমি কিছু বেসিক ওয়াটার কালার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং সেই সাথে এই সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে খুব বেশি কমপ্লিকেটেড কালার ছাড়াই কিভাবে আপনি খুব সুন্দর বিগিনার ফ্রেন্ডলি একটা ওয়াটার কালার পেন্টিং করতে পারেন সেটাও ইনশাআল্লাহ দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। ওয়াটার কালার হচ্ছে এক ধরনের ওয়াটার সলিউবল কালার যেখানে পিগমেন্টসের পরিমাণ তুলনামূলক কিছুটা কম থাকে। এটা এরকম সলিড ফর্মেটে আসতে পারে অথবা এমন টিউবেও থাকতে পারে। আমি ছবি আঁকা শেখার সময় এই টিউবের রঙগুলো ব্যবহার করেই আঁকাকে শিখেছিলাম। তবে পার্সোনালি আমি এদের খুব বেশি পছন্দ করি না, কারণ টিউবের ভেতরে মাঝে মাঝে রঙগুলো শুকিয়ে যায় আর তখন এদেরকে ব্যবহার করার কোনো উপায় থাকে না। পিগমেন্টসের পরিমাণ তুলনামূলক কম থাকায় ওয়াটার কালার পেন্টিং কিছুটা ফেডেড দেখায়। তবে আপনি যদি এই জাতীয় ভাইব্রেন্ট পেন্টিং করতে চান তাহলে আপনার উচিত হবে পোস্টার কালার বা অ্যাক্রিলিক পেন্টিং ব্যবহার করা। এখানে একটা কালার চার্টে আমি ওয়াটার কালার আর পোস্টার কালার সোয়াচগুলো পাশাপাশি দেখিয়েছি, যেন আপনারা বুঝতে পারেন যে ওয়াটার কালার কতটা হালকা। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে ওয়াটার কালার একটা গুড অপশন, যেমন এই ডুডলগুলোর ব্যাকগ্রাউন্ড অথবা এই সুরাটার ব্যাকগ্রাউন্ড। আর ট্র্যাডিশনাল ফেডেড স্টাইল পেন্টিংস তো আছেই। আপনি যদি ওয়াটার কালার ব্যবহার করে এমন ভাইব্রেন্ট পেন্টিং ক্রিয়েট করতে চান তাহলে আপনার জন্য হেল্পফুল হবে হচ্ছে পেন্সিল কালার। আমি সাধারণত এভাবেই বেশিরভাগ ছবি আঁকি, এতে সময় তুলনামূলক কমও লাগে। তাছাড়া এই পদ্ধতিটা রিয়েলিস্টিক আর্টের ক্ষেত্রে অনেক হেল্পফুল। আর পুরো ছবিটা শুধু ওয়াটার কালার দিয়ে করা একটা সময় সাপেক্ষ কাজ। ওয়াটার কালারের জন্য সাধারণত আলাদা এক ধরনের কাগজ পাওয়া যায় যার পৃষ্ঠটা একটু অমসৃণ হয়। এটা পানি ধরে রাখতে হেল্প করে আর পানি লেগে কাগজ যেন গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে না আসে সেদিকেও সাহায্য করে। তাছাড়া হ্যান্ডমেড পেপারও এই প্রজেক্টে ব্যবহার করা হয়। ওয়াটার কালার পেপারযুক্ত কাগজে ওয়াটার কালার বুক কথাটা সাধারণত লেখাই থাকে। কোণের এই জিএসএম এককটা দিয়ে কাগজের পুরুত্ব বোঝানো হয়। আপনি যত বেশি লেয়ার করা ডিটেইলড পেন্টিং করবেন আপনার কাগজের জিএসএমও তত বেশি হতে হবে। এবার কথা বলবো মিক্সড মিডিয়া ব্যবহার করে ছবি আঁকতে চাইলে কোন কাগজ ব্যবহার করা উচিত। আপনি যে মিডিয়ামটা বেশি ব্যবহার করতে চান সেই রকম কাগজই আপনি ব্যবহার করবেন। ধরুন একটা প্রজেক্টে আপনি 1 বা 2 কোট ওয়াটার কালার দিয়ে বেস ক্রিয়েট করে তারপর বাকি কাজটা পেন্সিল কালার দিয়ে করতে চাচ্ছেন, তাহলে আপনি ব্যবহার করবেন কার্টেজ পেপার বা সাদা আর্ট পেপার। কারণ পেন্সিল কালার ওয়াটার কালার পেপারে একটা অদরকারি টেক্সচার ক্রিয়েট করে যেটা খুবই বিরক্তিকর। আর যদি আপনি পুরোটা ওয়াটার কালারে করে অল্প স্বল্প পেন্সিল কালার ব্যবহার করতে চান তাহলে ওয়াটার কালার পেপারই চুজ করবেন। ওয়াটার কালারের জন্য প্যালেট চুজ করার সময় চেষ্টা করবেন যেসব প্যালেটে এমন ফ্ল্যাট কয়েকটা ঘর থাকে সেটা চুজ করার জন্য, কারণ এখানে পানি দিয়ে শেড তৈরি করা সুবিধাজনক। অনেক রঙের সাথেই ওয়াটার কালার প্যালেট দিয়ে দেয়, যেমন এই প্যালেটটা হচ্ছে আমার আপুর ছোটোকালে ব্যবহার করা ফেভার ক্যাসেল ওয়াটার কালার সেটের সাথে ছিল। প্যালেটটা অনেক সুন্দর, তাই এটা আমি এখনও রেখে দিয়েছি। আমার হিমির এই রঙেও কিন্তু একটা মিক্সিং প্যালেট আছে, কিন্তু আমি আসলে ঢাকনিটা নষ্ট করতে যাচ্ছি না, তাই আলাদা করে একটা মিক্সিং প্যালেট কিনে নিয়েছি। ওয়াটার কালার পেন্টিং শুরুর সময় আপনার ব্রাশ সেট কেনার কোনোই দরকার নেই। আপনি বরং সাইজ 1 বা 2 এর মধ্যে যে কোনো একটা, 3 থেকে 7 মধ্যে একটা বা 2টা, আর ব্যাকগ্রাউন্ড করার জন্য 11 থেকে 16 মধ্যে একটা কিনে নেবেন। যে কোনো স্টেশনারি দোকানে ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন। এই 3-4টা ব্রাশ আর একটা বাজেট ফ্রেন্ডলি 12 রঙের স্টুডেন্টস ওয়াটার কালারই আপনাকে সাহায্য করবে দারুণ সব ছবি আঁকার জন্য। এরপরও যদি আপনার মন না ভরে তাহলে একটা ফ্ল্যাট আর ফিলবার্ট ব্রাশ কিনতে পারেন। ওয়াটার কালারের শূন্যতম টেকনিক হচ্ছে ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে সবসময় এইচবি পেন্সিল ব্যবহার করা, কারণ এইচবি পেন্সিল অন্যান্য পেন্সিলের মতো কালি ছড়ায় না। নতুন পেইন্টারদের বলবো ফাইনাল প্রজেক্ট ধরার আগে এরকম 1টা বা 2টো ট্রায়াল প্রজেক্ট করে প্র্যাকটিস করে নেবেন। এবার আসি আমাদের প্রথম টেকনিকে, সেটা হচ্ছে যখন আমি যতটুকু অংশ রং করব বলে ঠিক করব
ততটুকুই আমি শুধু পানি ব্যবহার করে ভিজিয়ে নিব। এতে করে রং করার পর সেটা ফেটে যাবে না, আর ভেজানো জায়গা ছাড়া অন্য কোথাও রং বের হবে না। আমাদের দ্বিতীয় টেকনিকটা হচ্ছে মেইন প্রজেক্টে রং লাগানোর আগে অন্য একটা কাগজে শেড ঠিক আছে কিনা সেটা টেস্ট করে নেবেন, কারণ তুলিতে থাকা পানির সাথে মিশেও কিন্তু ওয়াটার কালার শেড অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তৃতীয় টেকনিকটা আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য যে কোনো কিছু রং করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা কর্নারে ঘন করে রং লাগাবো, এরপর হালকা একটা ভেজা ব্রাশ দিয়ে ওই কোণা থেকে রং টেনে টেনে এনে কালারটা ব্লেন্ড করে দিব। আমার কাগজটা কিন্তু ভেজা আছে। এতক্ষণ আমরা এরকম প্লেন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা দেখেছি, আর এখন আমরা দেখব কিভাবে এরকম ওয়াটার কালারের আইকনিক আনস্যাচুরেটেড কালারের ব্যাকগ্রাউন্ড করা যায়। এই জন্য আমি অনেক পানি আর ঘন রংযুক্ত একটা ব্রাশ নিয়ে কিছুটা এরকম করে রং বসাবো। সোয়াচ পেপারটা ড্রাই, তাই রং এরকম জমে জমে আছে, কিন্তু ভেজা কাগজে তুলি লাগালেই রংটা হালকা ছড়িয়ে পড়বে। এরপর রং ছাড়া শুধু ভেজা তুলি দিয়ে ড্যাব ড্যাব করে এরকম লুক ক্রিয়েট করবেন। প্রসেসটা অনেকটা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করার মতো, তবে সব জায়গায় এই রং না দিয়ে বরং কিছু কিছু জায়গা ফাঁকা রেখে করবেন, কারণ এটাই তো আইকনিক ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড, তাই না? এবারে স্প্ল্যাশ এফেক্টটা করা দেখাবো। এটা যেমন ইজি তেমনই মেসি। এই জন্য প্রথমে আমি অবজেক্টটা ঢেকে নিচ্ছি যেন এখানে রং না লাগে। এরপর অনেক পানি ধরে রাখতে পারে এরকম একটা খুব ভেজা ব্রাশে ঘন করে রং লাগিয়ে আরেকটা ব্রাশ দিয়ে টোকা দিয়ে এরকম রং ছিটিয়ে দিচ্ছি। বলেছিলাম না প্রসেসটা অনেক মেসি। যাই হোক, এরপর বেশি রং পড়ে যাওয়া কিছু জায়গায় তুলি দিয়ে কিছুটা 4 নাম্বার টেকনিকের স্টাইলে একটু পানি দিয়ে দিচ্ছি যেন এত বেশি ঘন না হয়ে থাকে। অন্য আরেকটা অংশ করার সময় সেই অংশটা ভিজে এরপর আবার কাজ করা শুরু করবে। আচ্ছা, এবার 6 নাম্বার টেকনিক নিয়ে কথা বলি। কোথাও পানি বা রং বেশি পড়ে গেলে অথবা কালার একটু হালকা করতে চাইলে 6 নাম্বার টেকনিকটা হবে আপনার লাইফ সেভার। সেটা হচ্ছে টিস্যু দিয়ে হালকা করে প্রেস করে কালার তুলে নেওয়া, আর এই প্রসেসটা শুধুমাত্র কাগজ ভেজা থাকা অবস্থাতেই করতে পারবেন। যদি এরকম লাইন টানতে আপনার কষ্ট হয় তাহলে ইউজ করুন একটা ফ্ল্যাট ব্রাশ, আর এই ব্রাশটা এই প্রসেসটাকে অনেক ইজি আর কুইক করে তোলে। অনেক সময় আমাদের ছবিতে ছোট ছোট লম্বা লম্বা দাগ কাটার দরকার হয়, সেজন্য ফিলবার্ট ব্রাশ ব্যবহার করা যেতে পারে। এটা কিন্তু ফ্ল্যাট ব্রাশ না, এটা ফিলবার্ট ব্রাশ। এই জন্য ব্রাশটাকে আমি প্রথমে টিস্যু দিয়ে মুছে এক্সেস পানি সরিয়ে নিচ্ছি। এরপর ঘন করে রং মেখে নিয়ে আঙ্গুল দিয়ে একটু চাপ দিলে এটা একটু এরকম শেপ হয়ে যাবে। তখন এটা দিয়ে এভাবে টেক্সচার ক্রিয়েট করতে পারবেন। জেনারেল রাউন্ড ব্রাশ দিয়েও কিন্তু এই কাজ করা যায়, একটু কষ্ট হবে আর কি। এবার আমরা দুটো ভিন্ন কালার ব্লেন্ড করার 2 রকমের টেকনিক দেখব। প্রথমটা হলো শুধু পানি দিয়ে ব্লেন্ডিং। এই জন্য প্রথমে টার্গেটেড আন্ডারটাকে আমি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এরপর এক কোণায় একটু বেগুনি আর অন্য কোণায় কমলা রং মেখে নিচ্ছি। এবার খুবই হালকা ভেজা ব্রাশ দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। রং মোছার জন্য টিস্যু ব্যবহার করা যেতে পারে। নেক্সট মেথডটাও অনেকটা এমনই, তবে এটা ইউজ করা হয় কোনো কারণে যদি বেশি রং কাগজে পড়ে যায় এবং রং দুটো ব্লেন্ড না হতে চায়। এই জন্য মাঝখানে একটু ঘন করে সাদা রং লাগালে দুটো রং আস্তে আস্তে ব্লেন্ড করা যাবে। অ্যান্ড দ্যাটস ইট। এই দুটো কিন্তু একই রকমেরই দেখা যায়, শুধু একটাতে আড়াআড়ি আর আরেকটাতে কোনাকুনি ব্লেন্ড করেছি। এবার আমরা একটু লেয়ারিং দেখব। নতুন লেয়ার অ্যাড করার সময় কিন্তু আগের লেয়ারটা শুকিয়েছে কিনা সেটা এনশিওর করা জরুরি। প্রথমেই আসি পার্শিয়াল লেয়ারিং নিয়ে। পার্শিয়াল লেয়ারিংয়ে কিন্তু ব্রাশে ভুলেও বেশি পানি নেওয়া যাবে না, বরং হালকা ভেজা ব্রাশ দিয়ে লেয়ারিং করতে হবে। নতুন লেয়ারের রংটা চাহিদা মতো পাতলা বা ঘন করে গুলে নিতে পারেন। সেম কালার বা অন্য কালার যেটা খুশি সেটা দিয়ে আপনি লেয়ারিং করতে পারেন। সেকেন্ড টিমটা যদিও আমি ফুল লেয়ারিংয়ের জন্য রেখেছি, তবুও এখানে প্রথমে দেখব অতিরিক্ত ভেজা ব্রাশ দিয়ে পার্শিয়াল লেয়ারিং করতে গেলে আসলে কি হবে। দেখুন কিভাবে রং কন্ট্রোলের বাইরে ছড়িয়ে গেল। অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট ইট। বেশি ভেজা ব্রাশ দিয়ে আসলে ফুল লেয়ারিংটা করা ইজি। অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লাইড কালারের শেডটা একটু ওয়ার্ম, কুল, লাইট বা ডার্ক করার দরকার হয়, তখন এরকম ফুল লেয়ারিং করা লাগে।
আর এটা হচ্ছে লেয়ারটা শুকিয়ে গেলে যেমন দেখায় আর কি। তাহলে চলুন এখন আমরা একটু আঁকাআঁকি করি। আমি আগের দিন রাতে পিন্টারেস্ট থেকে 3টা ছবি রেফারেন্স হিসেবে নামিয়েছিলাম, সেগুলোর আদতেই এইচবি পেন্সিল দিয়ে হালকা করে ফিগার এঁকে নিব। আজকে আমি আর মাস্কিং দেখাইনি, তবে মাস্কিং করা ইম্পর্টেন্ট। আপনি যদি শুধু ওয়াটার কালার না বরং আর্টেই নতুন হন তাহলে প্লিজ গোলাপ ফুলটা অ্যাভয়েড করুন। গোলাপ ফুলের পাপড়িগুলো এঁকে শুধু শুধু চাপনার কোনোই দরকার নেই। এবার আমি ব্যাকগ্রাউন্ডের আপার হাফ ভিজিয়ে নিচ্ছি আর এরপর 3 আর 4 নাম্বার টেকনিক অনুসারে ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে আমি পার্পল আর পিঙ্ক মিশিয়ে করেছি। এবার একটু স্প্ল্যাশ ইফেক্ট। আয় হায় আমার হ্যান্ডেল खत्म। बाय बाय, टाटा, गुड बाय। এনিওয়েজ লেটস মুভ অন। স্প্ল্যাশটা আমি বেগুনি দিয়ে করেছিলাম আর এখন আমি গোলাপি দিয়ে একটু পিঙ্কিশ করে দিচ্ছি। এবার গ্লাসের পালা। গ্লাসে আমি গোলাপির সাথে 1 গাদা পানি মিশিয়ে ইউজ করেছি। নিচের দিকে একটু বেগুনি আর উপরে একটু সাদা দিয়ে ওয়াশ করে নিয়েছি। হ্যান্ডেলের নষ্ট হওয়া অংশটা আসলে ক্রাফট নাইফ দিয়ে চেঁচে ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। देखा आपने लापरवाही का नतीजा है। যাই হোক, হ্যান্ডেলটা একটু ফিক্স করে আমি গ্রে আর স্কাই ব্লু দিয়ে এটার বেস তৈরি করে নিচ্ছিলাম। চকলেট সিরাপটার বেস রেড দিয়ে করে এরপর কোকোয়া ব্রাউন দিয়ে হালকা লেয়ারিং করে নিচ্ছি। উপরের আইসক্রিমটার জন্য ব্যবহার করেছি গ্রে, নুড আর হোয়াইট। সাইডের রেইনবো সুগার ক্যান্ডিটা একটু কালার করে নিচ্ছি। এবার আইসক্রিমে একটু ব্রাউন অ্যাড করে পানি দিয়ে হালকা ব্লেন্ড করে দিচ্ছি, সাথে বারবার হোয়াইট দিয়ে ওয়াশ করে নিচ্ছি। Some sprinkles, some layering. Now let it dry. এরপর আমি ব্লু, আল্ট্রামারিন আর পার্পল দিয়ে টেবিলটা আগের মতো করেই করে নিচ্ছি। নিচের বরফ গলা পানির মতো অংশটাও এই রঙগুলো ব্যবহার করেই করেছি। শুধু একটু গাঢ় প্রলেপ দিয়েছি আর কিছু কিছু জায়গায় সাদা রং দিয়ে একটু হালকা করে দিয়েছি। গোলাপের পাপড়িতে আমি ব্যবহার করেছি পিঙ্ক, ম্যাজেন্টা আর রেড। পাতার জন্য আমি লিফ গ্রিন, পাইন গ্রিন, ফ্যালো গ্রিন আর একটু হোয়াইট ব্যবহার করেছি। গোলাপ ফুল নিয়ে আসলে ভয়ের কিছু নেই, শুধু প্রতিটা পাপড়ি আলাদা আলাদা করে রং করার চেষ্টা করবেন। প্রথমে একটু বেখাপ্পা দেখা দিলেও পাপড়িগুলোর মাথায় একটু করে হোয়াইট জেল পেন দিয়ে হাইলাইট করে দেবেন, তাহলেই আপনার গোলাপ ফুল গোলাপি বানু হয়ে যাবে। মগে এখন আমি একটু বেগুনি আর একটু ভার্মিলিয়ন দিয়ে শেডিং করে নিচ্ছি, অনেকটা টেকনিক 9 এর মতোই। এবার আমি এই কাগজটা বারবার শুকোতে দেব আর আস্তে আস্তে একই টেকনিকগুলো ব্যবহার করে একটার পর একটা লেয়ার করে যাব। এটা একটু ধৈর্যের ব্যাপার। গোলাপটা একটু হোয়াইট জেল পেন দিয়ে পাপড়ির আগাগুলো হাইলাইট করে দেব আর একটু পর রং বসার পরে একই কাজ আবার করব। When you're drowning in the tears that you cried, all alone with no hope to go on. No, don't you run away, live to find a better day. Call out, Ya Allah, help me overcome this dunya. I need you.
অন্যান্য যেসব জায়গায় হাইলাইটস দরকার সেটাও করে নিচ্ছি। এরপর আমরা একটা সিলভার ব্রাশ নেব আর 8 নাম্বার টেকনিক ইউজ করে পানিতে গ্লাসের ছায়ার মতো একটু তৈরি করে নেব। এখন সাইন অ্যান্ড ডেট। এবার মাস্কিং টেপ খোলার পালা। মাস্কিং টেপটা সবসময় পেজের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খোলার চেষ্টা করবেন, এতে করে পেজটা তেমন একটা নষ্ট হয় না। এটার একটা কাছাকাছি অ্যাঙ্গেল থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই তো, এটা দেখে এখন আমার গোলাপ ফুলের মিল্কশেক মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটাকে আমি যতটা সম্ভব বিগিনার ফ্রেন্ডলি করার চেষ্টা করেছি। আশা করি ভালোই লেগেছে। এমন আরো ভিডিওর জন্য সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।